ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট? হ্যাঁ, কি করে বুঝলেন? ওই যে আইকিউ, বুদ্ধিমত্তার পরিমাপ কম হলেই তো আজকাল লোকে ইঞ্জিনিয়ারিং পড়ে। বুদ্ধিমানেরা তো ডাক্তার হয়, আর্টিস্ট হয়, নিদেন পক্ষে সিরিয়াল করে। যার আলটিমেটলি কিছু হওয়ার নয় বা কিছু করার নেই, সেই তো ইঞ্জিনিয়ারিং পড়ে। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, তাই তো? আজকের গল্প আমার স্বপ্নে দেখা রাজকন্যা। গল্পের লেখিকা অন্তরা, আর গল্প পাঠে অন্তরা রয়েছে নিজেই। আর এই গল্পের অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছে জিনিয়া, মধুমিতা, অংশুমান আর অবশ্যই আমি, তোমাদের বন্ধু প্রীতম। তাহলে চলো চটপট শুরু করা যাক আজকের গল্প। দিগন্ত বিস্তৃত জলরাশি, যা শুধু কল্পনাতেই ছিল, আজ বাস্তবে চোখের সামনেই বঙ্গোপসাগর। সমুদ্রের ঢেউগুলো সর্বদাই অস্থির, তারই একটা দ্রুত এসে ছুঁয়ে দিল আমার খালি পা। জানিস, শিউরে উঠল গোটা শরীর। মনের মধ্যে সৃষ্টি হলো এক অদ্ভুত অনুভূতি, যার প্রকাশ ভাষায় সম্ভব নয়। সমুদ্রের তীরের ঠান্ডা বালির উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, কিন্তু এর শেষ কোথায়? জানিস, সমুদ্রের বিশালতা আমাকে এক নতুন জগতে নিয়ে গেছে যেন, যেখানে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে সেমিস্টার, পেট খারাপ, ব্রেকআপ, গুলবাজি। হ্যাঁ, এই 1 মিনিট, এসব কি বলছিস তুই? হ্যাঁ, বড্ড বেরসিক তো। কোথায় আমি আমার অনুভূতির কথা তোকে খুলে বললাম, আর তুই আমাকে... এটা তোর অনুভূতি নাকি আজগুবি? এমন একটা ভাব করছিস যেন বঙ্গোপসাগর নয়, মানস সরোবরে পৌঁছে গেছিস। গেছিলামই তো, একেবারে স্বর্গরাজ্যে গিয়ে উপস্থিত হয়েছিলাম। চারিদিকটা কিরম সাদা ধোঁয়া, ওহো কি দারুণ গাছপালা, ফুলে ফুলে ভর্তি। আরে বুঝেছি, প্রথম সমুদ্র দেখে তোর মাথাটা একেবারে ঘেঁটে গিয়েছিল, কিন্তু যে কথাটা থেকে এত কথা উঠলো সেটা কখন বলবি? আরে বলছি, এত তারা কিসের? হ্যাঁ, জানিস না, রচনার শুরুতে আগে একটু সূচনা লিখতে হয়। উপসংহারে আয় বাবা, মাথাটা কেমন যেন দপদপ করছে। ধর, সব বলছি, ঠান্ডা হয়ে বস আর চোখ বন্ধ করে ইমাজিন কর। আচ্ছা, শুরু কর। কি বলছিলাম যেন, কোথায় ছিলাম? বঙ্গোপসাগরের অভ্যন্তরে। এই মোটেও নয়, ছিলাম পুরীর সি বিচে। হ্যাঁ, সময়টা সম্ভবত ওই সকাল 7টা হবে, জানিস। এক মনে সমুদ্রের সেই সুবিশালতা উপভোগ করতে করতে হঠাৎ মনে পড়ল তোর কথা। এই মরেছে, আমার কথা মনে পড়লো কেন রে? দেখিস ভাই, তোর স্বপ্নে দেখা রাজকন্যা ভাবছিস না তো আমাকে? দেখ, আমি কিন্তু আগেই বলে রাখছি, আমার ওসব কোনো সমস্যা নেই। হ্যাঁ, মুখে আঙুল দিয়ে বস, আর তা না হলে কিন্তু আর আমি একটা কথাও বলবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বল। তো আমার মনে হলো আমার এই প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা আমি আমার প্রিয় বন্ধু অর্থাৎ তোর সঙ্গে কিছুটা ভাগ করে নিতে চাই। তাই সেই মতোই আমি পকেট থেকে ফোন বের করে
সমুদ্রের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলাম, মানে একটা সুন্দর নিজস্বী আর কি। আর সেই মুহূর্তেই ঘটল ঘটনাটা। আহা, নীল সমুদ্রের জলরাশির মধ্যে থেকে এক অদ্ভুত সুন্দর পরী উঠে এলো সি বিচের দিকে। মৎস্যকন্যা, জলপরী, মারমেইড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যিই জলপরী। ভোরের আলো তার মোমের মতো শরীরের উপর পড়েই পিছলে পিছলে যাচ্ছিল, হাসি মুখে। হ্যাঁ, আমি দেখেছি, হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছিল যেন। আহা, ওর পরনের গাঢ় নীল পোশাক, চোখের সানগ্লাসটা, আহা, আমাকে একেবারে মাতাল করে তুলেছিল যেন। ইচ্ছে করছিল ওর চোখে হারিয়ে যাই, কিন্তু সানগ্লাস ছিল তাই পারিসনি। কি ঠিক বললাম তো? না, তার কারণ যখন ফোনটা নামিয়ে আমি পিছন ঘুরে তাকাই, জানিস কি দেখলাম? মেয়েটা ওখানে ছিল না। হ্যাঁ, সে কি রে, পুরীর সমুদ্রে ভূত? হ্যাঁ, তা তো হতেই পারে, কম লোকজন তো আর জলে ডুবে মরে না। এক চড়ে তোর বদন বিগড়ে দেব। আর একটা বাজে কথা বকলে না, তোকে ওই 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 পিছনের পানা পুকুরে চুবিয়ে মারবো। বেআক্কেলে কথাকার। আরে ভূত হতে যাবে কেন? আমি আসলে এমনই হারিয়ে গিয়েছিলাম যে ঘুরে তাকাতে না তাকাতেই ও চলে গেছে ওখান থেকে। যা, তারপর? আরে তারপরটাই তো সমস্যা। তারপরের গোটা 3 দিন আমি ওই মেয়েটাকে হন্যে হয়ে সমুদ্রের চারপাশের যত হোটেল রয়েছে সবেতে গিয়ে খুঁজেছি, বিশ্বাস কর। এমনকি রেস্টুরেন্টগুলোতে অবধি খুঁজেছি, কিন্তু না, আর কোথাও খুঁজে পেলাম না রে। হারিয়ে গেল? হ্যাঁ, হারিয়ে গেল। আর সেই সঙ্গে নিয়ে গেল আমার ছোট্ট মতো মনটা। এবার কি হবে আমায় বল? ওকে না পেলে আমি পাগল হয়ে যাব, জানিস। সেই দিন থেকে সব জায়গায়, সব দিকে আমি শুধু ওকেই দেখতে পাচ্ছি। এই যেমন ধর ওই ফ্লাওয়ার ভাসটার ফুলে, তারপর ধর তোর ওই আধ খাওয়া চায়ের কাপে, কিংবা ধর ওই আয়নার মধ্যে। এমন কি জানিস, সেদিন মালতী মাসিকেও ও ভেবে চুমু খেয়েছিস? ইস, ছি, মোটেই না, শুধু হাঁ করে তাকিয়েছিলাম। তারপর মায়ের কাছে যা ঝাড় খেলাম না, কি বলবো। জানিস, মাসি কমপ্লেন করে দিয়েছে আমি নাকি মাসির দিকে তাকিয়েছিলাম। তারপর কাকিমা কি বলল? কি আবার বলবে, বলল এতদিন শুধু নাকি আমার কাজকর্মের প্রতি মায়ের বিতৃষ্ণা ছিল, এখন নাকি আমার রুচিবোধ নিয়েও সন্দেহ হচ্ছে। প্লিজ ভাই, আমাকে বাঁচা, না হলে যে আমাকে। কি ব্যাপার বন্ধুরা, কনফিউজড? কি ভাবছেন? এতক্ষণ এই 2 বন্ধু মিলে কি সব ভুং চুং আলোচনা করছে? মোটেই নয়। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের গল্পের হিরো অবনীন্দ্রনাথের জন্য তো বটেই। হ্যাঁ, অবনীন্দ্র বা অবন আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। স্বভাবে চঞ্চল, পড়াশোনায় বেশ ভালোই এই ছেলে। মাথা ভর্তি কোঁকড়া চুল, তামাটে গায়ের রং আর মন ভোলানো হাসি, এই দিয়েই 8 থেকে 80 সকলের মন জয় করে অবন। চঞ্চল হলে কি হবে, এমনিতে কিন্তু খুবই ভোলা ভালা এই ছেলেটা। বাবা মায়ের একমাত্র সন্তান অবনীন্দ্রনাথ, এখন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। বাবা ডাক্তার এবং মা স্কুল টিচার, তাই দুজনেই ব্যস্ত নিজেদের কাজে। কিন্তু তাই বলে ছেলেকে সময় দিতে কিন্তু ওনারা ভোলেন না। সব সময় চেষ্টা করেন ছেলের সব ইচ্ছা পূরণ করতে।
এই যেমন বহুদিনের স্বপ্ন ছিল সমুদ্র দর্শন। শেষ পর্যন্ত বাবা মায়ের সঙ্গেই পুরী গিয়েছিল ও, আর সেখানে গিয়েই পুরোপুরি ঘায়েল আমাদের অবন। সমুদ্র তীরে একা বেড়াতে বেড়াতে আবিষ্কার করে সে তার স্বপ্ন সুন্দরীকে। তাকে দেখার পর থেকেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে 22 বছরের এই তরুণ তুর্কি। এতক্ষণ ধরে প্রাণের বন্ধু নির্মাল্যকে সেই গল্পই শোনাচ্ছিল অবন। এই বয়সে এসে এক নারীকে মনে ধরবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে সমস্যার কি হলো? আরে হলো। অমন সুন্দরী মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতেই তাকে হারিয়ে ফেলল অবন। আসলে এইসব প্রেম টেম নিয়ে খুব একটা অভিজ্ঞতা ওর নেই। স্কুলে পড়তেই বেশ সিরিয়াস স্টুডেন্ট ছিল, তার উপর বয়েজ স্কুল। তারপর কলেজে ভর্তি হলেও মেকানিক্যাল ডিপার্টমেন্টে বেশিরভাগই ছেলে। কলেজে অনেক মেয়ে বন্ধু রয়েছে, কিন্তু কারোকেই ঠিক সেইভাবে মনে ধরেনি ওর। আর হ্যাঁ, চুপি চুপি বলে রাখি, আমাদের অবনীন্দ্রনাথ কিন্তু বেশ রোম্যান্টিক গোছের। স্বপ্নের জাল বুনতে সে না বড্ড ভালোবাসে। আর সেই জন্যই রূপকথার গল্পে বিশ্বাসী আমাদের অবনীন্দ্রনাথ। এই কি রে, উঠে পড়লি যে? বললি না কিভাবে খুঁজে পাবো? এই রে, আমি কি বলবো বলতো? তুই বরং একটা কাজ কর, পুরীতে পাকাপাকি সেটেল হয়ে যা। তারপর দেখ না এদিক ওদিক খোঁজাখুঁজি করে ঠিকই খুঁজে পাবি একদিন না একদিন। তুই কি করে জানছিস ও পুরীতেই থাকে? আরে বাবা, ট্যুরিস্টও তো হতে পারে, আবার ভূতও হতে পারে। সেই এক কথা। তোকে বলছি ভূত নয়, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ শুনি? ছবি। ছবি? কার ছবি রে? আরে সেলফি, যেটা তোলবার জন্য ফোনটা তুলেছিলাম। ছবি তো তুলেই ফেলেছিলাম। কই দেখি 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 দেখি, বের কর। পকেট থেকে ফোনটা বের করলো অবনীন্দ্রনাথ। তারপর দুই বন্ধু মিলে ভালো করে দেখতে থাকলো ছবিটা। কিন্তু বৌদিকে তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না ভাই ছবিতে। এই বৌদি বলছিস কেন? দিদি বল। তোর বউ তো আমার বৌদিই হবে, দিদি হতে যাবে কোন দুঃখে? না, এই বৌদিটা ঠিক ভালো লাগে না। তুই বরং ওকে নাম ধরে ডাক। এ কি রে, এই যে বললি হারিয়ে গেছে, কিছুই জানিস না, তা নাম জানলি কি করে? সেটাই তো গল্প বাবা। সেদিন স্বপ্নে এসেছিল, হাতে হাত দিয়ে সমুদ্রের তীরে হাঁটছিলাম আমরা। বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ছুঁয়ে যাচ্ছিল ওর চিবুক। পাশ থেকে জড়িয়ে ধরেছিলাম ওর কাঁধ। জানিস, লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছিল। আমি বলেছিলাম, একবার নামটা বলো। কি বললো জানিস? বলল ওর নাম কলাবতী, কলাবতী রাজকন্যা। আর তুই হলি বানর রাজা। এই আবার বাজে কথা। তা নয় তো কি, ও যদি কলা হয় তো তুই বানরই হবি। ঠাকুমার ঝুলি পড়িসনি না? না বাবা, ওসব মেঘবরণ রাজকন্যা, কুঁচবরণ চুল, ওসবে আমার বিশ্বাস হয় না। কেবারে গাধা, ওটা কুচবরণ রাজকন্যা আর মেঘবরণ চুল। ওই হলো। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোন। কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে আয়। যে গেছে সে একেবারেই গেছে, তাকে নিয়ে আর মাথা খারাপ করিস না। মোটেই নয়, আমি ওকে ঠিক খুঁজে বার করব, মানে বার করবই। এই রে, দেখেছেন, অবনীন্দ্রনাথ তো একেবারে জেদ ধরে বসেছে। দেখা যাক রাজপুত্র শেষ পর্যন্ত তার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজে পায় নাকি। চলুন আমরা বরং ঘুরে আসি আর্ট কলেজের সামনে থেকে। ওখানে তিন বন্ধু বেশ চুপি চুপি কি একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। চলুন শুনে আসি। আমি তোকে বলছি মনি, এতটা সাহস কিন্তু ভালো নয়। এইভাবে বাড়িতে মিথ্যে কথা বলে শান্তিনিকেতন?
না বাবা, আমারও তো সাহস নেই। আরে তুই চুপ কর না, মনি যখন বলছে সব ম্যানেজ হয়ে যাবে। অমনি না ম্যানেজ, বললেই ম্যানেজ করা যায়? টাকা টাকা কোথায় পাবো? বাবা তো গুনে গুনে টাকা পাঠায়, কি করে হিসাব দেবো তখন? আমার থেকে নিয়ে নে, আমি তো বলছি। না, তোর থেকে নেব কেন? আরে আরে কি করছিস কি তোরা? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাচ্চাদের মতো ঝগড়াঝাঁটি করছে। আরে বাবা, তোদের কতবার বলেছি না যে যখনই সমস্যায় পড়বি তখনই গুরুদেবকে স্মরণ করবি, দেখবি সমাধান একেবারে হাতের মুঠোয় চলে আসবে। তাই তো বলছি গুরুদেব, আপনি একটা ব্যবস্থা করুন। তথাস্তু বৎস, আমি যা বলছি মন দিয়ে শোনো। টাকা পয়সা নিয়ে চিন্তা ছেড়ে দাও, ওসব আমার দায়িত্ব। তাই বুঝি? তা তুই কোথা থেকে পাবি? তোর ওই ভিতু বড়দা তোকে টাকা দেবে? এই, আমার দাদাকে একদম ভীতু বলবি না। ঠিক আছে ঠিক আছে, মৌয়ের কথাটা আমি শুধরে দিচ্ছি। বউয়ের আঁচল ধরা মেনি মুখ্য তোমার দাদা তোকে টাকা দেবে। ভালো হচ্ছে না বলছি নন্দু, আর একটাও বাজে কথা বললে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হ তোরা। আর নন্দু তো কিছু ভুল বলেনি, কোথায় টাকা পাবি? আরে ব্যবস্থা করব। আজ পর্যন্ত মণিমালা কিছু প্ল্যান করেছে আর এক্সিকিউট করতে পারেনি। নন্দু, এমনটা হয়েছে কি? না না, কখনো না। আমাদের সবার জীবনেই এমন একটা বন্ধু থাকে যে চোখ বন্ধ করে আমাদের সব বিষয়কে সাপোর্ট করে যায়। মৌ, নন্দু আর মণি, এই তিনজনের বন্ধুত্বটাও অনেকটা সেই রকমই। পৃথিবী ওলটপালট হয়ে যাবে, তবুও এদের বন্ধুত্ব ঠিক যেমন ছিল তেমনই রয়ে যাবে, একেবারে অটুট। তিনটে মেয়েই যতটা শার্প ঠিক ততটাই দুষ্টু। ওরা তিনজনেই কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই নিজেদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মফস্বল থেকে এই কলকাতা শহরে এসে হাজির হয়েছে এই তিন বন্ধু। কি আশ্চর্য, তাই না? স্কুল জীবনে এই তিন বন্ধুই একই স্বপ্ন দেখত, আর্টিস্ট হবে। আর তাই তিনজন একই সঙ্গে ভর্তি হয়েছিল গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা। নন্দিনীর বাড়ি থেকে সমস্যা সেরকম ছিল না, তবে মৌমিতার বাবা বহু কষ্টে রাজি হয়েছেন। আর বাপ মা মরা মণিমালা, তার বৌদি তাকে বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচে। তবে খরচ শুনে প্রথমটা মুখ বেজার করলেও পরে ননদ স্কলারশিপ পাবে জেনে আর অশান্তি করেননি তিনি। তবে শহরে এসেও মণিমালা কিন্তু বসে থাকার মেয়ে নয়। বেশ কয়েকটা ছাত্রছাত্রী জুটিয়ে আঁকা শেখাতে শুরু করেছে ও। তিনজনেই একটা মেসে থাকে, বাড়ি থেকে যা টাকা আসে মোটামুটিভাবে ওদের চলে যায়। কিন্তু দুষ্টু মণিমালা হঠাৎ বায়না ধরেছে শান্তিনিকেতন যাবে। এদিকে তিনজনের বাড়িতে জানলেই তো কুরুক্ষেত্র হবে, তাই জন্যই আজকের এই গোল টেবিল বৈঠক কফি হাউসে। মণিমালা দেখতে শুনতে মোটামুটি চলনসই, একেবারেই আমার আপনার পাশের বাড়ির মেয়েটার মতোই, যে বৌদির খোঁটা শুনে মুখ বুজে বাড়ির সমস্ত কাজ করে, আবার বন্ধুদের সঙ্গে দুষ্টু বুদ্ধিতেও তার জুড়ি মেলা ভার। এখন এই দুষ্টু তিন মেয়ের মধ্যেই কি লুকিয়ে আছে অবনীন্দ্রনাথের স্বপ্নে দেখা রাজকন্যা, নাকি অবনের রাজকন্যা লুকিয়ে আছে কোনো পাতালপুরীতে, যাকে সোনার কাঠি ছুঁয়ে ঘুম ভাঙাবে আমাদের রাজপুত্র অবনীন্দ্রনাথ? জানতে ইচ্ছে করছে? একটু অপেক্ষা তো করতেই হবে, আর তার জন্য এর পরে কি হলো সেটা শুনে নিতে হবে। এরপর কেটে গেছে প্রায় 5 দিন। স্বপ্ন সুন্দরীর স্বপ্নে এখনো বিভোর অবন। খাওয়া, ঘুম, পড়াশোনা এক কথায় লাটে উঠেছে তার। এই অচল অবস্থা কাটাতে পারে একটি মাত্র খবর, কলাবতীর খবর। এই, তুই কি করছিসটা কি বলতো? এইভাবে ফেসবুকে দেয় কেউ? আরে মেয়েটার প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? যদি কেউ বলে পারমিশন ছাড়া এভাবে ছবি তুলেছিস কেন? আরে ধুর, আমি বলবো নাকি যে ওই মেয়েটাকে আমি চিনি না? তাহলে কি লিখতে চাইছিসটা কি তুই? আমার ছোটবেলার বান্ধবী
সমুদ্র তীরে হঠাৎ দেখা, কিন্তু কথা বলতে যাওয়ার আগেই কোথায় যেন হারিয়ে গেল। যদি তোমরা কেউ চিনে থাকো, প্লিজ নিচের দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। সঠিক সন্ধান দিতে পারলে যা চাইবে তাই তোমার। অবশ্য সেটা সাধ্যের মধ্যে থাকতে হবে। এসব কি? কোথায় পেলি একে? হবে কোনো তার কাটা। খুব শখ হয়েছে মুরগি হওয়ার। না হলে এরকম কেউ পোস্ট করে? রীতিমতো ভাইরাল। দেখ না, কমেন্ট দেখেছিস? 500-র কাছাকাছি, 1,500 লাইক। উড়ি বাবারে, 50,000 ভিউ হতে চললো। দেখ দেখ দেখ। হ্যাঁ, তো এসব দেখে আমরা কি করব? কি আবার করব? ভাত পাতবো। মানে? আরে বাবা, এতে এত মানের কি আছে? আরে যে এটা লিখেছে সে কতটা ডেসপারেট বুঝতে পারছিস কি? নিশ্চয়ই বাছাধন এই মেয়েটাকে কোথাও দেখেছে, দিয়ে টুপ করে তার প্রেমে পড়ে গেছে। এইবার কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছে না, বা মেয়েটা পাত্তাই দিচ্ছে না। এখন তার ফোন নাম্বার দরকার, বা ঠিকানাও তো জানার দরকার। সেই জন্যই প্ল্যান খাটিয়েছে। একেবারে গাধা না, কোনো বুদ্ধি নেই। এ মা, তবে যে লিখেছে ছোটবেলার বন্ধু, হারিয়ে গেছে। তা কি লিখবে? এই দেখুন, এটা আমার ক্রাশ, এবার একে আপনারা খুঁজে দিন। আর যদি সত্যি সত্যি ছোটবেলার বন্ধু হতো, তাকে দৌড়ে গিয়ে না ডেকে তার ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললো কেন শুনি? কি ভাবে বলতো পাবলিককে? পাবলিকের কপালে কি ওইটা লেখা আছে নাকি? বাবা, তোর কত বুদ্ধি না? হবে না? শোন, এই ছেলে যে কলেজের স্টুডেন্ট, আমি সেই কলেজের প্রিন্সিপাল? না না, আমি সেই কলেজের ফাউন্ডার, বুঝেছিস? কিন্তু তুই করবিটা কি? আগে আগে দেখো দোস্ত, হোতা হে ক্যা। সকাল সকাল অবনের বাড়িতে পৌঁছে গেছে নির্মাল্য, আর এসেই ঝপ করে ওর বিছানা দখল করে ফেলেছে। তারপর মিচকে হাসি হেসে ও বলল, কিরে, পোস্ট তো একেবারে ভাইরাল। হ্যাঁ, খোঁজ খবর কিছু এলো? এলো গাদা গাদা ভুলভাল সব ইনফরমেশন। কেউ বলছে আমার বোন এরকম দেখতে, কেউ বলছে আমার পাশের বাড়ির একটা মেয়ে নতুন ভাড়া এসেছে, সেই মেয়েটাকে এরকম দেখতে, কেউ বলছে বাংলা সিনেমার হিরোইন। পাগল হয়ে যাব আমি। আরে ভালো করে কমেন্টগুলো পড়ে দেখ, যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে। আরে না না, খুঁজতে গিয়ে আর কিছু নয়, আমার ফোন নাম্বারটা ভাইরাল হয়ে গেল। জানিস কোথা থেকে সব ফোন করছে? বলছে নাকি আমার নামে লোন অ্যাপ্রুভ করে দিয়েছে, আবার কেউ বলছে নাকি ইন্স্যুরেন্স করাতে। উফ, এবার তো বড্ড জ্বালা। সে কি রে, নাম্বারটা এখনো ডিলিট করিসনি? করেছি, ততক্ষণে তো অনেকটা ছড়িয়ে গেছে না। এই তো আজ সকালে আর একটা কল এসেছিল। জানিস কি সব ভুলভাল বললো, বলে কিনা গোপনে বশীকরণ। হ্যাঁ রে, এসব কি? আহারে, আমাদের রোমিওটাকে কেউ তার জুলিয়েটের কাছে পৌঁছে দিচ্ছে না গো। তুইও তো দিচ্ছিস না, হিংসে হচ্ছে আসলে তোর। অমন সুন্দরী একটা গার্লফ্রেন্ড হয়ে গেলে আর তো তোকে পাত্তা দেব না। তোর পাত্তা পাওয়ার জন্য মরে যাচ্ছি নাকি আমি? ওদের কথার মাঝখানেই শব্দ করে বেজে উঠল অবনীন্দ্রনাথের ফোনটা। এই দেখ, আননোন নাম্বার। আরে ধর ধর, যদি সেই কলা সুন্দরী হয়। শাট আপ, কলা সুন্দরী নয়, কলাবতী। আরে ওই হলো, কেটে যাবে ফোনটা, ধর। ধুর, আমার ভাগ্য অত ভালো নয়, ওই নিশ্চয়ই আবার কোনো ভুলভাল ফোন। আরে ধর না তুই। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি মণিমালা বলছি। তো শুনুন, আমার কোনো মুনি মালা মুক্ত কিচ্ছু প্রয়োজন নেই, অযথা ফোন করে বিরক্ত করবেন না। রেগে রেগে বলল অবন। মাথাটা হট করেই গরম হয়ে গেল মণিমালারও। এ আবার কে রে? মেয়েদের সঙ্গে কথা বলতে জানে না, আবার প্রেম করার জন্য গার্লফ্রেন্ড খুঁজছে। ভদ্রভাবে কথা বলুন, আমি সেলস গার্ল নই। তাহলে সাত সকালে মানুষকে ফোন করে বিব্রত করছেন কেন? আপনার উপকার করব বলেই কলটা করেছিলাম, তবে মনে হচ্ছে আপনার আর প্রয়োজন নেই, ছেড়ে দিন। ফেসবুকে পোস্ট করুন আর সারাদিন হাঁ করে বাড়িতে বসে থাকুন, কমিট একটা।
শব্দ করে ফোনটা রেখে দিল মণিমালা। ঝড়ের গতিতে মেয়েটা কি বলে গেল সেটাই ঠিক ঠাউর করতে পারল না অবন। যখন বুঝতে পারল মরিয়া হয়ে উঠল ও। ওহ শিট শিট শিট, নিশ্চয়ই নিশ্চয়ই এটা কলাবতী ছিল, কিংবা ওর খোঁজ দেওয়ার জন্য কেউ কল করেছিল। অবন, তুই কি যে করিস না। হাসি হাসি মুখে ওকে লক্ষ্য করতে থাকলো নির্মাল্য। ওদিকে আর কিছু না ভেবেই দ্রুত নাম্বারটা ডায়াল করলো অবনীন্দ্রনাথ। এই এই রিং হচ্ছে, ধর। না না, এক্ষুনি না। এক্ষুনি ধরলে ভাববে ওর ফোনের অপেক্ষাতেই বসেছিলাম। একটু না তোর পাতে দে আগে। যা, কেটে গেল। আরে আবার করবে আবার করবে, ওর এখন লেজে আগুন লেগেছে। যতক্ষণ না ঠান্ডা জলের ঝাপটা পড়ছে ততক্ষণ লাফাতেই থাকবে। কথা শেষ হতে না হতেই আবার বেজে উঠল ফোন। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা তুলল মণিমালা। হ্যালো। হ্যালো, আচ্ছা আপনি মালা বলছেন তো? না, আমার নাম মালা নয়, আমার নাম মণিমালা। ও ও ও হ্যাঁ হ্যাঁ, মণিমালা ম্যাডাম। আসলে মেজাজটা এমন একটা ভাবে বিগড়েছিল, তাই ভুল করে আপনার পুরো কথাটা না শুনেই কেটে দিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওসব কথা বাদ দিন। আপনি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, তো সেই সংক্রান্তই একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনি কি কিছু জানতে পেরেছেন ওর সম্পর্কে? হ্যাঁ, আবার নাও বলতে পারেন। আপনি এক কাজ করুন, আজকে বিকেল 4:30, না 5:30 নাগাদ কলেজ স্ট্রিট, ওখানে কফি হাউসে চলে আসুন। ওখানেই ডিটেলসে কথা বলি। আজকে বিকেলে? ঠিক আছে, আমি চলে যাব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। এই এই এই, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আমি আপনাকে চিনব কি করে? আশ্চর্য, এটা কি 80-র দশক যে জামার রং বলে দেবো আর আপনি চিনতে পারবেন? ফোন আছে তো নাকি? ফোন করবেন, আমি ঠিক আপনাকে খুঁজে নেব। ওহো, হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। দেখেছেন, আসলে আমি ঠিক বিষয়টা। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট? হ্যাঁ, কি কি করে বুঝলেন? ওই যে আইকিউ, বুদ্ধিমত্তার পরিমাপ কম হলেই তো আজকাল লোকে ইঞ্জিনিয়ারিং পড়ে। বুদ্ধিমানেরা তো ডাক্তার হয়, আর্টিস্ট হয়, নিদেন পক্ষে সিরিয়াল করে। যার আলটিমেটলি কিছু হওয়ার নয় বা কিছু করার নেই, সেই তো ইঞ্জিনিয়ারিং পড়ে। কথাটা শুনেই কানটা গরম হয়ে উঠেছিল অবনের, কিন্তু দাঁতে দাঁত চেপে রাগটা হজম করে নিল। আগে কলাবতী সম্পর্কে সবটা জেনে নিক, তারপর এই মালা থেকে একটা একটা করে মণি ও আলাদা করে ফেলবে। সন্ধে 6টা। কফি হাউসের একদম কর্নারের টেবিলে গালে হাত দিয়ে বসে রয়েছে অবন। এখনো এসে পৌঁছয়নি মণিমালা। ইনফিউশনের পর ইনফিউশন শেষ হয়ে যাচ্ছে। আবার ওয়েটার এগিয়ে আসছে দেখেই অর্ডার করবে ভাবছিল অবন। ঠিক সেই সময়েই প্রায় দৌড়তে দৌড়তে একটা মেয়েকে ওর দিকে আসতে দেখল। ও হো হো, সরি সরি সরি, অনেকটা লেট হয়ে গেল না? আসলে আমি একটু জ্যামে আটকে গেছিলাম, প্লিজ কিছু মাইন্ড করবেন না। ও নমস্কার, আপনি মণিমালা তো? কিন্তু আপনি আমাকে ফোন করলেন না, তাহলে চিনতে পারলেন কি করে? সত্যি বাবা, আপনার আইকিউ কিন্তু ভীষণ কম। উচ্চ মাধ্যমিক কি একবারেই নাকি 2-3 বার? এবার কিন্তু আপনি আমায় অপমান করছেন। মোটেও নয়। দেখুন, আইকিউ উইক হওয়া তো কোনো অপরাধের নয়। আর হ্যাঁ, কোথায় দেখেছি কি করে চিনলাম এটা বলছিলেন না? আসলে আপনি যখন পোস্টটা দিয়েছিলেন তখনই তো প্রোফাইলে ঢুকে আপনার নারী নক্ষত্র সব জেনে ফেলেছি আমি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব গল্পই আমার মুখস্থ। ক্লাস 3-তে গাছ থেকে পড়ে গিয়ে আপনার হাত ভেঙেছিল, তারপর মাধ্যমিক পাশ করার পর প্রথম সাইকেল,
আর আর রিসেন্ট এই যে আপনার সমুদ্র দর্শনের অভিজ্ঞতা, সবটাই তো একেবারে খোলা খাতা করে রেখেছেন। প্রোফাইলটা তো লক নেই। এবার নিজেরই লজ্জা লাগতে শুরু করলো অবনের। ইস, প্রোফাইলটা তো লক করা উচিত ছিল। তড়িঘড়ি ফোনটা নিয়ে ফেসবুকটা খুলে প্রোফাইলটা লক করে দিল ও। তারপর একটু নড়ে চড়ে বসে বলে উঠল, যাকে যাকে, ও যা হওয়ার হয়ে গেছে, চলুন আরও একবার নিজেদের পরিচয়টা আমরা করে নিই। নমস্কার, আমি অবনীন্দ্রনাথ। ঠাকুর না, মণ্ডল। দূর, এই নামটার সঙ্গে মণ্ডল টাইটেলটা যায়ই না। কে রেখেছিল আপনার নাম? আমার দাদু। ওহো, সরি সরি। আচ্ছা ঠিক আছে, ওসব পরিচয় টরিচয় রাখুন তো। আপনি তো জানেনই আমি মণিমালা। এবার যেটা বলতে এসেছি সেটা বলতে দিন। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি ওকে কোথায় দেখেছেন, কিভাবে চেনেন? মানে আপনার বাড়ির পাশেই থাকে নাকি? আরে আরে, শ্বাস নিন, দম বন্ধ হয়ে যাবে তো, তখন কথাটা থেকে যাবে আর আপনি সোজা উপরে। আচ্ছা, ওসব বাদ দিন, খোলাখুলি বলুন তো, কোথা থেকে পেলেন এই সুন্দরীকে? ব্যাস, ওই যে কথাই আছে না, পাগলকে শাঁকো নাড়াতে নেই, কিংবা ধরুন কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই। মণিমালা নিজেও জানে না কত বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছে। আশা করেছিল 2 নম্বরের উত্তর, কিন্তু ওর জন্য একেবারে 10 পাতার এসে নিয়ে বসে পড়ল অবন, তাও আবার মুখস্থ। ব্যাস, তারপর সেই সেলফি আমি যত্ন করে আমার ফেসবুকে আপলোড করলাম, আর সেই সঙ্গে আমার ডিটেল। চুপ করুন চুপ করুন চুপ করুন, বিগত আধ ঘন্টা ধরে আপনার না হওয়া প্রেম কাহিনী শুনছি আমি। না হওয়া মানে? মানে এখনো তো হয়নি, হওয়ার আগেই তো আপনি মোটামুটি বাংলা রোম্যান্টিক সিনেমার স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছেন। এরপর যে কি হবে ভগবানই জানে। কেন, ওর কি আমার মতো ছেলে পছন্দ নয়? সে আমি কি করে জানবো? তার মানে আপনি এই যে এতক্ষণ বললেন আপনি ওকে চেনেন? কখন বললাম চিনি? তার মানে আপনি ওকে চেনেন না? না। তাহলে এখানে কি করতে এসেছেন? আমার সময় নষ্ট করতে? আপনাকে সাহায্য করতে? মানে? মানে আপনার জল পড়ি, আই মিন কলাবতীর খোঁজ করতে আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। তার বদলে আপনি আমাকে সামান্য কিছু অর্থ সাহায্য করবেন, ব্যাস, তাহলেই হবে। কি বলছেন একটু পরিষ্কার করে বলবেন? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আপনার কলাবতীকে আমি খুঁজতে সাহায্য করব। কি বলুন তো, পুরীতে তো আমার মামার বাড়ি, ওখানে সব হোটেল, সব রেস্টুরেন্ট, মন্দির, এমনকি সব পান্ডা আর হনুমানগুলোকে পর্যন্ত আমার মামারা চেনে। আমি একবার ছবি পাঠালে ডিটেলস পেয়ে যাব, আর তারপর আমি আর আপনি ওকে খুঁজে বের করে ফেলবো। কি, রাজি? না, একেবারেই রাজি নই। আপনি মিথ্যেবাদী। আপনি যে বললেন ওকে চেনেন। কখনোই বলিনি। আপনি কি বেশি শোনেন? দেখুন, এর থেকে ভালো অফার আমি দিতে পারবো না। পার ডে 100 টাকা, 100 টাকা করে দেবেন। তার বদলে আমি আপনাকে 2 ঘন্টা, না, আমি আপনাকে বরং 4 ঘন্টা সময় দেব। আর আমি কি করব? 4 ঘন্টা সময় ভাতে দেব? কেন, খুঁজবো। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার এই কলাবতীকে খুঁজতে আপনাকে কেউ সাহায্য করেছে? বন্ধু বান্ধবরাও নিশ্চয়ই আপনাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, পাত্তা দিচ্ছে না, এমনকি সমবেদনা পর্যন্ত জানাতে আসছে না। সেখানে আমি একজন অচেনা মানুষ হয়ে আপনার পাশে দাঁড়াতে চাইছি, আপনি এই বন্ধুত্বের হাতটা এইভাবে অগ্রাহ্য করবেন? সে কি রে, তুই এসব বললি আর রাজি হয়ে গেল? আরে ইমোশনাল ফুল, আমার স্পিচ শুনে একেবারে কেঁদে কেটে একসা। আহারে বেচারা, বিপদে পড়েছে, আর আমরা এরকম সুযোগ নেব? এই সুযোগ নেব কে বলল রে? আমি তোকে সাহায্য করব, তার বদলে পার ডে 100 টাকা। খুঁজে পাবি তুই? এত বড় রাজ্য, এত বড় দেশ, কোথায় খুঁজবি? সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে কোনো কিছুই অসম্ভব নয় ভাই। গোটা বিশ্ব আজ আমাদের একেবারে হাতের মধ্যে।
সেই তো। কি রে নন্দু, মুখটা ওরকম চিন্তা চিন্তা করে রেখেছিস? কি এত ভাবছিস রে? আমি ভাবছি তোর মামার বাড়ি পুরীতে কবে থেকে হলো? যবে থেকে অবনীন্দ্রনাথ আমার বন্ধু হলো ঠিক তবে থেকেই। ছি 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 ছি, এইভাবে মিথ্যে কথা বলে এলি? বললাম। বিশ্বাস করলো? হ্যাঁ, তবে প্রথমে একটু। ও, আপনি পুরীর সব জায়গা চেনেন? মানে আপনার মামার বাড়ি বললেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সব চিনি। ওহো, আচ্ছা আচ্ছা। তা আপনার মামার বাড়ির লোকেশনটা ঠিক কোথায়? ও, ওটা ওটা মানে ওই সি বিচের কাছেই, ওই স্বর্গদ্বার আছে না, ওই স্বর্গদ্বারের উল্টো দিকে। কিন্তু ওখানে তো কোনো বাড়ি নেই, সব তো হোটেল। আরে পুরোটা শুনুন। ওই স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে উল্টো দিকের গলিটায় ঢুকতে হবে, তারপর সোজা গিয়ে বাঁ দিকে গিয়ে তারপরেই ডান দিকে, তারপর আবার বাঁ দিক, আবার বাঁ দিক, আবার বাঁ দিক, তারপর আবার ডান দিকে গিয়ে সোজা যে নীল বাড়িটা, ওইটাই আমার মামার বাড়ি। মাথার ভিতরে ম্যাপটা একটু বোঝার চেষ্টা করছিল অবন, কিন্তু মেয়েটার কথাতে একেবারে গুলিয়ে গেল সবকিছু। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আপনি কিন্তু আমায় কথা দিলেন। আর প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, মানে আমার হাত খরচাও তো খুব বেশি নয়, তাই আমি খুব বেশি দিন। আরে না না, 1 মাসের বেশি আমি সময়ই নেব না। আমার তো 3000 টাকা দরকার, ওটা হলেই। মানে আপনি টাকার জন্য? না 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 না, আপনি ভুল করছেন। আমার মানে ওই পার ডে 100 টাকা করে হলেই চলবে আর কি। আসলে আমার খুব অভাব, জানেন তো। এই তো দেখুন, দেখুন না এই জামাটা, এটাও বন্ধুর কাছ থেকে ধার করে এনেছি। এখানে একটা ছোটখাটো কাজ করি, আর আর্ট কলেজে পড়াশোনা। টাকা পয়সা বাড়িতে পাঠাতে হয়, না হলে সৎ মা আমার ছোট ছোট ভাই বোনগুলোর ওপর কি যে অত্যাচার করে, কি বলবো আপনাকে। টাকা না পাঠালে ওরা দুটো কিছু মুখে তুলতে পারবে না। তাই জন্যই তো পার্ট টাইম আমি এই খোঁজাখুঁজি, মানে এই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজটা করি। মানে বলতে পারেন এই গোয়েন্দাগিরি। মানে ধরুন এর বউ পালিয়ে গেছে, ওই আমি খুঁজে দিই কার সঙ্গে পালিয়ে গেছে। কিংবা ধরুন দাসবাবুর কুকুর ভোলু পাশের বাড়ির লালির সঙ্গে প্রেম করছে, প্রেমটা কাটিয়ে দিতে হবে। এই সমস্ত ছোটখাটো কাজ আর কি। তারপর আপনার এই পোস্টটা দেখে আমি ভাবলাম এখানেও যদি একটা কাজ। প্লিজ প্লিজ আপনি আমাকে এইভাবে না করবেন না, আমি কথা দিচ্ছি আপনার প্রেমিকাকে আমি ঠিক খুঁজে দেব, কথা দিচ্ছি। প্লিজ প্লিজ আপনি আমার পাশে থাকুন, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। কাঁদছেন কেন আবার? লোকটা বিশ্বাস করলো? করলো না মানে? এই দেখ, কড়কড়ে একটা 500 টাকার নোট ব্যাগ থেকে বার করলো মণিমালা। এটা কি? অ্যাডভান্স, বাংলায় অগ্রিম। ছি ছি ছি, এটা ঠিক হচ্ছে না মনি। ছেলেটা বিপদে পড়েছে আর তুই চিটিংবাজি। উমা, যাদের জন্য করি চুরি সেই বলে চোর। ওরে স্বার্থপরের দল, তোদের বেড়াতে নিয়ে যাব বলে ছক্কসছি আর তোরা এরকম করছিস। আর দেখ, দেখে যা মনে হলো বড় লোকের বেটা। এই সামান্য 2-3 হাজার টাকায় ওর কিছু যাবে আসবে না। আর আমি তো টাকা নিয়ে বসে থাকবো না। এই তো দেখ না, আজকে সারাদিন ইনস্টা চষে ফেলেছি। যেভাবেই হোক মেয়েটাকে আমি খুঁজে বার করবই। আর যদি না পারিস তাহলে আর কি, শান্তিনিকেতনটা তো আগে ঘুরে আসি, তারপর মাসে মাসে টাকা জমিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরকে শোধ করে দেব। একদম ঠিক বলেছিস মনি, আমি সব সময় তোর পাশে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও তোদের সঙ্গেই আছি। এরপর কি হলো? কি আর হবে, আমাদের সহজ সরল অবনীন্দ্রনাথ দুষ্টু মণিমালার মায়াজালে বেশ ভালো মতোই জড়িয়ে পড়ল, আর নিজের জমানো টাকা একটু একটু করে খরচ করতে শুরু করলো। তবে মণিমালা যে টাকা নিয়ে একেবারেই হাত গুটিয়ে চুপচাপ বসে পড়লো তা কিন্তু নয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, চেনা জানা মহলে সব জায়গা থেকেই খোঁজ নেওয়া শুরু করে দিল।
কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন ছাড়া একটা মেয়েকে খুঁজে বার করা সে তো সত্যিই প্রায় অসম্ভব। এদিকে অবনের ধৈর্যও ক্রমশ ফুরিয়ে আসছে। কি হলো মণিমালা? 2 সপ্তাহ হতে চলল, এখনো তার নামটা পর্যন্ত জেনে দিতে পারলে না। 1400 টাকা খরচ হয়ে গেল আমার। কি করে খোঁজ পাবো এবার তার? চেষ্টা তো করছি অবনীন্দ্র, তবে বারে বারে হাতের কাছে এসেও কেমন করে যেন ফসকে যাচ্ছে। আচ্ছা, তোমার মামারা কোনো খোঁজ খবর দিতে পারলেন না? তুমি তো বলেছিলে ওনাদের নাকি গোটা পুরীটা একেবারে নখদর্পণে। চোখ বন্ধ করে ফেলল মণিমালা। জগন্নাথ দেবকে একটা প্রণাম করে ফেলল মনে মনেই। সেদিন তাড়াহুড়োতে এমন একটা ভয়ঙ্কর মিথ্যে বলে ফেলেছিল, এখন সত্যিই বড্ড বেশি খারাপ লাগছে। বলেছিলাম তো মামাদের, কিন্তু ইদানিং মামারা এত ব্যস্ত, সেই জন্যই। না না মণিমালা, প্লিজ তুমি কিছু একটা করো, যেভাবে হোক ওর ঠিকানা আমায় এনে দাও। মহা সমস্যায় পড়ল মণিমালা। এখন মনে হচ্ছে নন্দিনীর থেকে ধার নিয়ে নেওয়াটাই হয়তো অনেক বেশি সহজ হতো। বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলেছে। তার উপর এই কদিনেই বেশ ভালো বুঝতে পেরেছে ছেলেটা ঠিক এখনকার ছেলেদের মতো ছকবাজ নয়, বরং একটু সহজ সরল বোকা বোকা টাইপের। অবশ্য বোকা বলেই তো ওর এই মিথ্যে গল্পটা ধরতে পারেনি। আবারও ফোনটা খুলে ফেলল ও। অবনীন্দ্রনাথের করা পোস্টের নিচের কমেন্টগুলো পড়তে শুরু করলো, এক্কেবারে শুরু থেকে। কোথাও থেকে যদি একটা কোনো ক্লু পাওয়া যায়। কিরে, মুখ গোমড়া করে বসে আছিস কেন? পড়তে যাচ্ছিস না, ঠিকঠাক কলেজ যাচ্ছিস না, কি ব্যাপারটা কি তোর? ভালো লাগছে না কিছু। ওরে, কিছুদিন পর থেকেই ক্যাম্পাসিং শুরু হয়ে যাবে। এখন এইভাবে কলেজ কামাই করাটা কিন্তু ঠিক হচ্ছে না। সবই বুঝতে পারছি, কিন্তু কলাবতীর ঠিকানাটা না পেলে আমি যে কোনো কিছুতেই মন বসাতে পারছি না। উফ, আবার সেই কলা। কবে যে তোর মাথা থেকে এই কলাবতীর ভূত নামবে ভগবানই জানে। হ্যাঁ রে, এখন তো আমারও মনে হচ্ছে কলাবতী হয়তো সত্যিই কোনো পড়িটড়ি সমুদ্রের ধারে ভুল করে এসে পড়েছিল, আর পড়বি তো পড়া আমার চোখেই ধরা পড়ে গেছে। হ্যাঁ, ভাল লাগে না। এদিকে হাতের টাকা পয়সাও প্রায় শেষ, আর ওদিকে কলাবতীকেও খুঁজে পেলাম না। ছাই, পাগল হয়ে গেছিস, বদ্ধ উন্মাদ। কাজকর্ম সব ভুলে গিয়ে সেই এক মরিচিকার পেছনে ছুটে চলেছিস, আর তোকে আশকারা দিচ্ছে ওই মণিমালা মেয়েটা। 1 নম্বরের ধান্দাবাজ। এই এই ওকে একদম ধান্দাবাজ বলবি না। তোরা যখন কেউ আমায় বিশ্বাস করিসনি, ওই তো আমাকে একমাত্র বিশ্বাস করে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে নাকি। আর তাছাড়া টাকা কি ও এমনি এমনি নিচ্ছে নাকি? জানিস ওর বাড়িতে কত অভাব। বাবা, গায়ে ফোসকা পড়ে গেল তো। তা বাছা, তুমি কি আবার মণিমালা ম্যাডামকে নিয়েও কিছু? মোটেও নয়, আমার শুধু কলাবতীকেই চাই, বুঝলি? শুধু কলাবতী। সেসব ঠিক আছে, কিন্তু এই মণিমালা মেয়েটার থেকে না একটু সাবধানে থাকিস। বেটাকে মোটেই আমার সুবিধার মনে হয় না। পরে দেখলি টাকা পয়সা নিয়ে কেটে পড়লো, তোকে কোনোভাবেই কোনো সাহায্য করলো না। ঠিক আছে, আমি আর ওর সঙ্গে কোনো কথা বলবো না। তাহলে তুই এক কাজ কর, তুই আমায় সাহায্য কর। আমার আর খেয়ে দে কাজ নেই নাকি ভাই? বন্ধু যাচ্ছে আত্মহত্যা করতে, আর আমি তাকে সাহায্য করব? আমি এত বোকা নই, বুঝলি? আর এখনো বলছি তোকে, ধাক্কা খাওয়ার আগে ফিরে আয়। আশেপাশে তাকিয়ে দেখ, তোর ওই কলার থেকে অনেক বেশি সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কাউকে বাজে বকবি না নির্মাল্য। ভালোবাসার কি বুঝিস তুই? নিজের প্রথম ভালোবাসাকে আমি এইভাবে হারিয়ে ফেলতে পারবো না। ওকে আমি খুঁজে বার করবই, আর আমি জানি পারলে ওই মণিমালাই পারবে। সকাল সকাল অবনীন্দ্রনাথের সঙ্গে বেরিয়ে পড়েছে মণিমালা। সেই চন্দননগর থেকে এক ভদ্র মহিলা কমেন্ট করেছিলেন, উনি ঠিকানাও দিয়েছেন। সেখানেই যাচ্ছে ওরা দুজন। উনি বলেছেন কলাবতীর মতোই একটি মেয়ে পাশের বাড়িতেই ভাড়া এসেছে। এই ক্লুটা বেশ জেনুইন মনে হয়েছে মণিমালার, তাই সুযোগটা ছাড়তে চায়নি। শুরুটা তো কোথাও থেকে একটা করতেই হবে, তাই না?
আজ সকালটা বেশ সুন্দর, তাই না মণিমালা? আমার মনে হচ্ছে আজ ঠিকই খোঁজ পাবো কলাবতীর। আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। আচ্ছা, ওকে যখন প্রথম দেখব কি বলবো? কি আবার বলবে? তোমার মনের সব কথা একেবারে উজাড় করে দেবে। আর ও যদি বিশ্বাস না করে, যদি ভুল বোঝে? ওর চোখের দিকে তাকিয়ে তোমার মনে যা আসে তাই বলো, দেখবে ও তোমায় ঠিক বিশ্বাস করবে। বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বলছি। তোমার কথা যদি সত্যি হয় মণিমালা, আজ আমি তোমাকে চন্দননগরের জল ভরা সন্দেশ খাওয়াবো। সে না হয় খাইও, এখন চটপট পা চালাও, দেরি হয়ে যাবে তো। রাত প্রায় 8টা। চন্দননগর স্টেশনের একদম শেষ প্রান্তের বেঞ্চটায় মাথা নিচু করে বসে রয়েছে অবনীন্দ্রনাথ। ওর থেকে বেশ কিছুটা দূরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে মণিমালা। অবনীন্দ্রনাথের ব্যাকপ্যাকটাও এখন মণিমালার কাঁধে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল একইভাবে বসে আছে অবন। বড্ড আশা করে এসেছিল তার স্বপ্ন সুন্দরীকে আজ ঠিকই খুঁজে পাবে, কিন্তু না, যাকে দেখল তার সঙ্গে পুরীর দেখা সেই মেয়েটার কোনো মিল নেই। আজ মণিমালারও বড্ড খারাপ লাগছে ছেলেটাকে দেখে। সত্যি মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে বোধহয়। এরকম ভালো যে কাউকে কেউ বাসতে পারে সেটা অবনীন্দ্রনাথকে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারত না মণিমালা। বর্তমানে যেখানে সবটাই দেনা পাওনার সম্পর্ক, সেখানে একটা মানুষকে শুধুমাত্র একবার দেখেই তার প্রতি নিজের মনের সমস্তটুকু উজাড় করে দেওয়া, সত্যি নভেল কিংবা সিনেমাতেই এটা সম্ভব। বাস্তবেও যে এমন ভালোবাসা যায় এর আগে জানতো না মণিমালা। বড্ড হিংসে হচ্ছে ওর। যদি ওকেও কেউ এইরকম ভাবে ভালোবাসত। বাপমা মরা মেয়েটা দাদার কাছে মানুষ, চিরকালই লড়াই করে সবটা অধিকার করার চেষ্টা করেছে, কিন্তু কারোর মনে জায়গা করার জন্য তো আর লড়াই করা যায় না। দীর্ঘশ্বাস ফেলে অবনের দিকে এগিয়ে গেল মণিমালা। ইতস্তত করে অবনীন্দ্রনাথের চুলগুলোর উপর হাত রাখল মণি। স্নেহস্পর্শ পেতেই সামনে দাঁড়ানো মণিমালার বাঁ হাতটা নিজের 2 হাতের মধ্যে চেপে ধরল অবনীন্দ্রনাথ। তারপর বলল, নেই নেই, কোথাও নেই। বিশ্বাস করো, হয়তো তার অস্তিত্বই নেই। না হলে এত চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না। এভাবে ধৈর্য হারালে চলবে না অবনীন্দ্র, আমাদের তো চেষ্টা করতে হবে। পাবে না, পাবে না, কোথাও পাবে না। আমি জানি আমার ভাগ্যটাই খারাপ। জীবনে জীবনে প্রথমবার কাউকে এতটা ভালো লেগেছিল আমার, আর তাকে পাওয়ার আগেই আমি হারিয়ে ফেললাম। এত নেগেটিভ চিন্তা ভাবনা কেন করছো তুমি? একটু বিশ্বাস রাখো না আমার উপর। একমাত্র তোমার উপরেই তো বিশ্বাস রেখেছি। একমাত্র তুমিই তো আমায় বিশ্বাস করেছো। জানো তো, আমার সব বন্ধুরা আমাকে নিয়ে মজা করে, বলে আমি নাকি মরিচিকার পিছনে ছুটছি, আমি নাকি উন্মাদ হয়ে গেছি। কিন্তু তুমি তো জানো আমি মিথ্যে বলছি না। বলো না মণিমালা, তুমি জানো তো, বলো। চুপ করে রইল মণিমালা। কি বলবে? আজ পর্যন্ত অবনীন্দ্রনাথকে সবাই অবিশ্বাস করেছে, কিন্তু ও তো ব্যবহার করেছে, ঠকিয়েছে। একবার যদি এই সত্যিটা জানতে পারে, তাহলে কি কোনোদিন মণিমালাকে ক্ষমা করতে পারবে অবনীন্দ্রনাথ? চোখ দুটো জলে ভরে উঠল মণিমালার। টুপ করে 1 ফোঁটা উষ্ণ জল ঝরে পড়ল অবনীন্দ্রনাথের হাতের উপর। মাথাটা তুলে তাকালো অবনীন্দ্রনাথ। এ কি মণিমালা, তুমি কাঁদছো কেন? আরে আমি তোমায় দোষারোপ করিনি। আমি তো জানি তুমি অনেক চেষ্টা করেছো।
কিন্তু কিন্তু আমি তো পারিনি। ওই দেখো, এইমাত্র তো তুমিই আমায় বোঝাচ্ছিলে, এর মধ্যে তুমি বোকার মতো। তুমি আমার সম্পর্কে কিচ্ছু জানো না অবনীন্দ্রনাথ। যেটুকু জানি সেটুকুই যথেষ্ট, আর বেশি জেনে আমার কাজ নেই। এই এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পৌঁছতে পৌঁছতে 10টা বেজে যাবে। এগিয়ে গেল অবন, একটু জোরেই বলে উঠল মণিমালা, আমি তোমায় কথা দিলাম অবনীন্দ্র, যেভাবেই হোক তোমার ভালোবাসাকে তোমার সামনে এনে আমি হাজির করবই, আই প্রমিস। মৃদু হাসল অবনীন্দ্র, তারপর এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো মণিমালার। আমার আর কোনো আশা নেই, আমি আর চেষ্টাও করব না। দিবা স্বপ্ন দেখে কি লাভ বলো? সত্যিই তো, আমি আলে আর পিছনে ছুটছিলাম। বাদ দাও, মন খারাপ করো না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, বুঝলে? পৃথিবীর জন্য কিছু করে না বলছো? বাবা, চোখে জল নিয়েও 5 লাইন রেডি। হ্যাঁ, ফিক করে হেসে ফেলল মণিমালা, আলতো করে ওর হাতটা ধরে ওকে স্টেশনের দিকে এগিয়ে নিয়ে গেল অবনীন্দ্রনাথ। যাব না শান্তিনিকেতন। সে কি, ভূতের মুখে রাম নাম? হ্যাঁ, যাব না। জানতাম টাকা জোগাড় হবে না। আরে আমি আছি তো, তোরা চল, পরে টাকা ফেরত দিয়ে দিবি। না, টাকার বিষয় নয়, আমি ঠিক করেছি যতদিন না কলাবতীকে খুঁজে পাবো ততদিন আমি কোথাও যাব না। আর হ্যাঁ, যবে নিজে টাকা জমাতে পারবো তবেই বেড়াতে যাব। ওইভাবে অবনীন্দ্রনাথের থেকে টাকা আর আমি নিতে পারবো না। সে তো আমি শুরুর থেকেই বলে আসছি। যাক, শেষ পর্যন্ত তোর মাথার পোকা নড়াটা বন্ধ করেছে। এই তুই চুপ কর তো, সব সময় খালি বাজে কথা। কি হয়েছে রে মনি, তোকে এতটা আপসেট লাগছে কেন? কি করে বলবে মণিমালা? গতকাল সারা রাত ঘুমোতে পারেনি ও, ছটফট করেছে বিছানায়। বারবার মনে পড়েছে বাবা মায়ের কথা, ছোটবেলার কথা, আর সমানে কানের কাছে বেজে চলেছে অবনীন্দ্রনাথের কয়েকটা শব্দ। তুমি তো আমাকে বিশ্বাস করেছো আজ মাত্র, তুমি তো একমাত্র পাশে থেকেছো আমার। থেকে থেকে এই চোখ দুটো জলে ভরে উঠছে দুষ্টু মনির। কিভাবে নিজেকে সবার সামনে থেকে আড়াল করবে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে শুধু। তবে কি মনে মনে অবনীন্দ্রনাথকে ভালোবেসে ফেলল? অবশ্য সেটাই তো স্বাভাবিক। এমন একটা সহজ সরল লয়াল ছেলে নিজের জীবনে চাইবে না এমন কেই বা থাকতে পারে এই পৃথিবীতে? তার উপর মণিমালার তো নিজের বলে কেউ নেই। অবনীন্দ্রনাথকে পাওয়ার লোভটা মনের মধ্যে জাগবে, কিন্তু না, অবনীন্দ্রনাথ তো কলাবতীর। এসব কেন ভাবছে মণিমালা? না না, যেভাবেই হোক কলাবতীকে খুঁজে বার করে অবনীন্দ্রনাথের স্বপ্ন সত্যি করবেই ও। নাইবা পেল অবনীন্দ্রনাথকে, কিন্তু অবনীন্দ্র যেন নিজের ভালোবাসাকে নিজের করে পায়। আমার স্বপ্নে দেখা রাজকন্যা এই গল্পের প্রথম পর্ব আজ তো এই পর্যন্তই। তবে সত্যি সত্যিই রাজপুত্তর রাজকন্যার দেখা পায় কি না সেটা জানতে গেলে কিন্তু আরও একটা সপ্তাহ, মানে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং সঙ্গে একটা কমেন্ট করে জানাতে হবে। আর তার সঙ্গে যদি আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য হও তাহলে একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি ভালো লেগে থাকে আমাদের গল্প তাহলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করেই দাও না, আর তার সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থেকো, কারণ আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। চলো এবার চটপট বলে ফেলি তাদের নাম যারা গত পর্বে প্রথম 10 জন হিসেবে সঠিক উত্তর দিয়েছিলে। পার্থ দাস, ঈশানী ঘোষ, জয়শ্রী কুমারী, মোহিনী ভট্টাচার্য, কণা রোজারিও, মানসী পাত্র, শিল্পা দাস, সৌরভ পাত্র, সৌম্যদীপ দাস, সমীর সহ অনেকেই।
এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, মণিমালা এই গল্পে ওর মামার বাড়ি কোথায় ছিল বলে বারবার জানিয়েছে। নিশ্চয়ই গল্পটা পুরোটা শুনেছ, তাহলে তো এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে ভীষণ সহজ। তাই আর অপেক্ষা নয়, চটপট টাইপ করে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, তারপর আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30টায়। ততক্ষণ সকলে ভালো থেকো, আর অবশ্যই ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।